রাজনীতির দাবা খেলায় এখন এক অদ্ভুত ও রহস্যময় চালের প্রদর্শনী চলছে। চারদিকে কান পাতলেই শোনা যাচ্ছে এক নতুন রাজনৈতিক মেরুকরণ ও জোটের জয়ধ্বনি। জামায়াত এবং এনসিপির এই হঠাৎ গড়ে ওঠা মেলবন্ধনকে দলের অনেক কর্মী ও সাধারণ সমর্থক আখ্যা দিচ্ছেন এক বিশাল মাস্টার স্ট্রোক হিসেবে। চায়ের কাপের ঝড় থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ওয়াল, সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই নতুন জোট। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে জামায়াত বুঝি এক বিশাল বিজয়ের পথে পা বাড়িয়েছে, যেখানে তাদের ভোট ব্যাংক বাড়বে এবং আগামী দিনে ক্ষমতার মসনদে বসার পথ সুগম হবে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কি কেউ গভীর মনোযোগ দিয়ে দেখছেন? রাজনীতির গভীর অলিগলি যারা চেনেন, যারা ক্ষমতার পট পরিবর্তনের ইতিহাস নখদর্পণে রাখেন এবং যারা আবেগের চেয়ে গণিতকে বেশি গুরুত্ব দেন, তারা এই উল্লাস দেখে শঙ্কিত। তারা মুচকি হাসছেন এবং দীর্ঘশ্বাস ফেলছেন। তাদের বিশ্লেষণে উঠে আসছে এক ভিন্ন ও ভীতকর চিত্র। তারা মনে করছেন এই তথাকথিত মাস্টার স্ট্রোক আসলে জামায়াতের জন্য হতে পারে এক ভয়াবহ বুমেরাং বা আত্মঘাতী সিদ্ধান্ত। কেন এই শঙ্কা? কেন এই জোটকে বলা হচ্ছে জামায়াতের ইতিহাসের অন্যতম বড় কৌশলগত ভুল বা স্ট্র্যাটেজিক ব্লান্ডার? আসুন আবেগের চশমা খুলে বাস্তবতার আতসী কাঁচ দিয়ে পরিস্থিতিটা একটু গভীরভাবে পরখ করে দেখা যাক এবং সেই অপ্রিয় সত্যগুলো উচ্চারণ করা যাক যা হয়তো দলের থিঙ্ক ট্যাঙ্ক এড়িয়ে যাচ্ছে। প্রথমেই আসা যাক প্রতীকের রাজনীতিতে, যা বাংলাদেশের নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর। বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনী প্রতীক কেবল কাগজে ছাপা কোনো ছবি নয়, এটি একটি ব্র্যান্ড, একটি আবেগ এবং ভোটারদের আস্থার শেষ ঠিকানা। গত 50 বছরের চড়াই কুতরাই পেরিয়ে, বিশেষ করে গত 1.5 বছরের কঠিন সংগ্রামের মধ্য দিয়ে দাড়িপাল্লা প্রতীকটি মানুষের মনোজগতে এক স্থায়ী আসন গেড়ে নিয়েছে। এটি এখন আর বিছক একটি মার্কায় সীমাবদ্ধ নেই, এটি একটি স্পিরিট বা চেতনায় রূপ নিয়েছে। গ্রামের সহজ সরল মানুষ, যারা জটিল রাজনৈতিক সমীকরণ বোঝেন না, যারা জোট মহাজোটের মারপ্যাচ বোঝেন না, তারা চেনেন কেবল তাদের এই পরিচিত মার্কাটি। তাদের কাছে এটি কেবল ভোটের প্রতীক নয়, এটি একটি আধ্যাত্মিক সংযোগের নাম। এখন জামায়াত যদি রাজনৈতিক উদারতা দেখাতে গিয়ে এনসিপি বা অন্যান্য শরিকদের 30 থেকে 40টি আসন ছেড়ে দেয়, তবে সেই আসনগুলোর ব্যালট পেপার থেকে দাড়িপাল্লা উধাও হয়ে যাবে। সেখানে স্থান পাবে অপরিচিত কোনো প্রতীক, হয়তো শাপলা বা অন্য কিছু। এই পরিবর্তন কি ভোটাররা সহজে মেনে নেবেন? বাস্তবতা হলো কয়েক প্রজন্মের গেঁথে যাওয়া বিশ্বাসকে হুট করে অন্য কোনো প্রতীকে কনভার্ট করা বা স্থানান্তরিত করা প্রায় অসম্ভব। ভোটের দিন কেন্দ্রে গিয়ে যখন একজন বৃদ্ধ বা সাধারণ ভোটার তার চিরচেনা মার্কাটি খুঁজে পাবেন না, তখন তিনি বিভ্রান্ত হবেন। এই বিভ্রান্তি থেকে জন্ম নেবে হতাশা, আর সেই হতাশা থেকে আসবে ভোট বর্জন অথবা ভুল প্রতীকে ভোট প্রদান। ফলাফল, জামায়াতের নিশ্চিত আসনগুলোতেও পরাজয়ের করুণ সুর বেজে উঠতে পারে। জামায়াত কি ভেবেছে তাদের ইশারাতেই সব ভোট এনসিপির বাক্সে পড়ে যাবে? রাজনীতি এত সরল অঙ্ক নয়। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির বর্তমান অবস্থার দিকে তাকালে দেখা যায় তাদের না আছে কোনো শক্ত সাংগঠনিক ভিত্তি, না আছে তৃণমূল পর্যায়ে কোনো কমিটি। তাদের প্রার্থীরা এতটাই অপরিচিত যে নিজ এলাকার মানুষের কাছেও তাদের নতুন করে পরিচয় করিয়ে দিতে হয়। এমন একটি দলের প্রার্থীরা জামায়াতের কাঁধে ভর করে, জামায়াতের ভোট ব্যাংকের উপর নির্ভর করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছেন। অথচ সত্যটা হলো এনসিপি রাজনৈতিকভাবে প্রায় নিঃশেষ হয়ে যাওয়া একটি সত্তা। তাদের রাজনীতি প্রায় আইসিইউতে চলে গিয়েছিল। গত 1.5 বছরে তারা নিজেদের দল গোছানোর চেয়ে বেশি ব্যস্ত ছিল জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরের বিষোদগারে। যে দলটিকে সাধারণ মানুষ বিএনপির মতোই আরেকটি গতানুগতিক বা সুবিধাবাদী দল হিসেবে গণ্য করতে শুরু করেছিল, সেই মুমূর্ষু দলটিকে জামায়াত কেন নিজের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে তুলছে তা এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন। রাজনীতিকে যদি একটি ম্যারাথন দৌড় হিসেবে বিবেচনা করা হয়, তবে জামায়াত এখন যা করছে তা হলো নিজের প্রতিদ্বন্দ্বীকে এনার্জি ড্রিঙ্ক খাইয়ে শক্তিশালী করা। এনসিপির তরুণ নেতৃত্ব নিজেদের অত্যন্ত চতুর মনে করেন। তারা জেনজি বা নতুন প্রজন্মের প্রতিনিধি দাবি করে জামায়াতের সমর্থন আদায় করে নিচ্ছেন। কিন্তু এদের বিশ্বাস করা আর জেনে শুনে বিষধর সাপের গর্তে হাত দেওয়া একই কথা। রাজনীতির মাঠে এটা পরীক্ষিত সত্য যে দুর্বল মিত্র যখন শক্তিশালী হয়, তখন সে সবার আগে তার উপকারী বন্ধুকেই দংশন করে।
আজ জামায়াতের ভোটে এমপি হয়ে সংসদে গিয়ে কাল যে এই এনসিপি নেতারা জামায়াতের বিরুদ্ধেই মৌলবাদ বা সাম্প্রদায়িকতার অভিযোগ তুলবেন না তার নিশ্চয়তা কে দেবে? জামায়াত কি এই ভবিষ্যৎ বেইমানির ঝুঁকিটা অঙ্ক কষে দেখেছে? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজেই একসময় জামায়াতকে মুনাফিক বলেছিলেন। সেই ইতিহাস কি এত দ্রুত ভুলে যাওয়া উচিত? অন্যদিকে বিএনপির নির্বাচন কৌশলের দিকে তাকালে দেখা যায় এক সুচিন্তিত ও পেশাদার পরিকল্পনার ছাপ। বিএনপি আবেগের বশবর্তী না হয়ে রূঢ় বাস্তবতাকে প্রাধান্য দিয়েছে। তারা তাদের ধানের শীষ প্রতীকের ব্র্যান্ডিং ধরে রাখতে বদ্ধপরিকর। 270টি আসনের নিজস্ব প্রতীক রেখে মাত্র 30টি আসন শরিকদের দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে মূল খেলাটা হবে ধানের শীষের নেতৃত্বেই। ভোটাররা সারা দেশে একই প্রতীক দেখবে, যা তাদের মনস্তাত্ত্বিকভাবে প্রভাবিত করবে। বিএনপি জানে 300 আসনে ফাইট করতে হলে মিনিমাম 250টা আসনে নিজস্ব প্রতীক থাকতে হয়। বিএনপি এই জায়গাতেই জামায়াতকে অনেক পেছনে ফেলে দেবে। কিন্তু জামায়াত যদি 100 থেকে 120টি আসন শরিকদের দেয় এবং নিজেরা মাত্র 170 থেকে 180টি আসনে লড়াই করে, তবে জাতীয়ভাবে তারা কোনো ঢেউ তুলতে পারবে না। মানুষ ভাববে জামায়াত হয়তো ক্ষমতায় যাওয়ার জন্য লড়ছে না, তারা কেবল কিছু এমপি বানানোর প্রজেক্ট হাতে নিয়েছে। এই পারসেপশন বা ধারণা ভোটারদের মনে নেতিবাচক প্রভাব ফেলবে। যেখানে বিএনপি তাদের একক আধিপত্য প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে, সেখানে জামায়াত নিজেদের অবস্থান সংকুচিত করে শরিকদের তুষ্ট করতে ব্যস্ত। গাণিতিকভাবে প্রমাণ করা যায় কেন বিএনপির এই ভলিউম গেম বা সংখ্যার খেলার কাছে জামায়াত ও এনসিপি জোট ধরাশায়ী হতে পারে। বাস্তবতা হলো এই ইলেকশন আদতে হবে 2 প্রতীকের লড়াই, ধানের শীষ বনাম দাড়িপাল্লা। বিশ্লেষকরা বলছেন এই ভুল স্ট্র্যাটেজির কারণে জামায়াত জোট হয়তো 60 থেকে 70টি আসনও পাবে না, যা তাদের বিরোধী দল হওয়ার স্বপ্নকেও ধূলিসাৎ করে দিতে পারে। সরকারি দলে যাওয়া তো দূরের কথা। এবার আসা যাক সবচেয়ে সংবেদনশীল ও আবেগঘন বিষয়ে, যা হলো তৃণমূল কর্মীদের অনুভূতি। জামায়াত একটি ক্যাডার ভিত্তিক দল, এখানে কেন্দ্রের নির্দেশ শিরোধার্য। এটা তাত্ত্বিকভাবে সত্য, কিন্তু কর্মীরা তো রোবট নন। তাদেরও রক্তমাংসের শরীর, তাদেরও হৃদয় আছে ভালোবাসা এবং ক্ষোভ। 1 বছর ধরে এনসিপি এবং তাদের ছাত্র সংগঠন বাকচাষ জামায়াতের শহীদ নেতাদের নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, যে নোংরা ভাষায় আক্রমণ করেছে, তা কি কর্মীরা এত সহজে ভুলে যাবে? মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, আলী আহসান মুজাহিদ বা গোলাম আজিমের মতো নেতারা কর্মীদের কাছে কেবল নেতা নন, তারা আবেগের সর্বোচ্চ শিখরে আসীন। যেই এনসিপি এই নেতাদের রাজাকার, যুদ্ধাপরাধী বা রগ কাটা বলে গালি দিয়েছে, আজ সেই এনসিপির প্রার্থীর জন্য ভোট চাইতে গিয়ে জামায়াতের কর্মীর কি আত্মসম্মানে লাগবে না? কেন্দ্র হয়তো রাজনৈতিক সমীকরণে এনসিপিকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু গ্রামের সেই সাধারণ কর্মী, যিনি তার নেতার ফাঁসির রায় শুনে কেঁদে বুক ভাসিয়েছিলেন, তিনি এই অপমান ভুলতে পারেননি। এর ফলে তৈরি হতে পারে এক ভয়াবহ সাইলেন্ট নন কোঅপারেশন বা নীরব অসহযোগিতা। নেতারা হয়তো মঞ্চে দাঁড়িয়ে হাত মেলাবেন, কিন্তু ভোটের মাঠে কর্মীরা নিষ্ক্রিয় থাকবেন। তারা মিছিলে যাবেন না, কেন্দ্রে পাহারা দেবেন না। জামায়াতের অ্যাক্টিভ সাপোর্ট ছাড়া এনসিপির জামানত বাঁচানোই কঠিন হতে পারে। শুধু তাই নয়, আরও বড় ঝুঁকির আশঙ্কা রয়েছে। অনেক আসনে যেখানে এনসিপির প্রার্থীর অতীত কর্মকাণ্ড বিতর্কিত বা দুর্নীতিগ্রস্ত, সেখানে জামায়াতের জনপ্রিয় স্থানীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যেতে পারেন। তারা হয়তো দলের পদ ব্যবহার করবেন না, কিন্তু স্থানীয় জনশক্তি এবং সাধারণ মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা এনসিপির বিরুদ্ধে অবস্থান নেবেন। কর্মীরা তখন বলবে, ইনি আমাদের মনের প্রার্থী, কেন্দ্রে চাপিয়ে দেওয়া প্রার্থী আমরা মানি না। ফলে দলে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। ইতিহাসে এমন নজির অনেক আছে। কর্মীদের আবেগের কাছে অনেক সময় কেন্দ্রের কঠোর সিদ্ধান্ত হার মানে। এনসিপিকে 30টা আসন দেওয়া হলেও এই বিদ্রোহ বা স্থানীয় স্বতন্ত্র ফ্যাক্টরের কারণে তারা কয়টি আসনে জিততে পারবে সেটা নিয়েও বড় সন্দেহ রয়েছে। শহীদদের রক্তের সাথে যারা বেইমানি করেছে বা অপমান করেছে, তাদের কাঁধে চড়িয়ে সংসদে পাঠানো, এটা জামায়াতের তৃণমূল মেনে নেবে কিনা তা দেখার জন্য আমাদের নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই দলগুলো অর্থাৎ এনসিপি, এবি পার্টি বা এলডিপি, এরা তো আসলে বিএনপির সাথেই জোট বাঁধতে চেয়েছিল। বিএনপির দরজায় দিনের পর দিন ধর্ণা দিয়েছে, সর্বোচ্চ চেষ্টা করেছে সবাই। এজন্য জামায়াতকে ঘণ্টায় ঘণ্টায় গালাগালি করেছে। কিন্তু বিএনপি যখন তাদের কোনো পাত্তা দিল না, তখনই তারা রিজেক্টেড হয়ে হতাশ হয়ে জামায়াতের নৌকায় ওঠার চেষ্টা করছে। অর্থাৎ জামায়াত তাদের প্রথম পছন্দ নয়, বরং ঠাঁই নাই তাই জামায়াতি সই।
এমন সুবিধাবাদী এবং জনবিচ্ছিন্ন মিত্রদের জন্য জামায়াত কেন নিজের ৩০ জন ত্যাগী নেতার স্বপ্ন বিসর্জন দেবে, যারা গত ১৭ বছর ধরে মামলা হামলা সহ্য করে মাটি কামড়ে পড়েছিলেন, তাদের সরিয়ে দিয়ে উড়ে এসে জুড়ে বসা এনসিপি নেতাদের হাতে টিকিট তুলে দেওয়াটা কি রাজনৈতিক আত্মহত্যা নয়? জামায়াতের উচিত এনসিপির মতো একটি অনির্ভরযোগ্য দলকে ৩০ থেকে ৪০টি আসন না দিয়ে সর্বোচ্চ ১০ থেকে ১৫টি আসন দেওয়া, যাতে অন্তত দলের মূল ভিত্তি ঠিক থাকে। পরিশেষে একটি কথা খুব পরিষ্কার, কাগজে কলমে সই করে জোট গঠন করা যায়, আসন ভাগাভাগি করা যায়, কিন্তু মনের মিল না হলে ভোটের মিল হয় না। জামায়াত নেতৃত্ব হয়তো ভাবছেন তারা এক বিশাল মহৎ কাজ করছেন, কিন্তু মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। এনসিপির সাথে এই জোট আসলে জামায়াতের পায়ে কুড়াল মারার শামিল হতে পারে। এই নির্বাচনে যদি দাড়িপাল্লা প্রতীকের উপস্থিতি কমে যায়, তবে তা কেবল আসন সংখ্যাই কমাবে না, বরং জামায়াতের দীর্ঘদিনের লালিত ব্র্যান্ড ভ্যালুও নষ্ট করবে। রাজনীতিতে মহানুভবতার কোনো স্থান নেই। জামায়াত এনসিপি বা অন্য শরিকদের প্রতি মহানুভবতা দেখাতে গিয়ে